হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের আজকে করাবো সপ্তম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ 2026। আজকে দেখো পেজ নাম্বার 122 পেজে চলে এসো। 9 নম্বর স্কুল করাবো। এর আগের 1 থেকে 8 নম্বর স্কুল করা হয়ে গেছে। যারা দেখোনি ক্লাসগুলো, আগের ক্লাসগুলো তোমরা আগে দেখে নাও। তো দেখো চলো আজকের ক্লাসে যে অঙ্কগুলো আছে আমরা শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো দেখে নেব আমাদের আজকের যে প্রথম প্রশ্নটা আছে, 1 নম্বরটা। তবে এখানে দেখতে পাচ্ছি 4টি সংখ্যা দেওয়া আছে। এই 4টি সংখ্যা সমানুপাতিক হলে এক্সের মান বের করতে বলেছে। মানে এখানে 4টি সংখ্যা আছে, 1.5 একটা 3 আছে, একটা এক্স আছে, একটা 9 আছে। তাহলে 4টি সংখ্যা সমানুপাতিক যদি থাকে তাহলে তোমরা দেখো করতে পারবা প্রথমটার শেষেরটার গুণফল, মানে 1.5 গুণিত 9 সমান হবে মধ্যের দুটির গুণফল, এই যে 3 গুণিত এক্স। ঠিক আছে, আবার বলি, 4টি সংখ্যা সমানুপাতিতে থাকলে প্রথম গুণিত চতুর্থ সমান হবে দ্বিতীয় গুণিত তৃতীয়। ঠিক আছে, এই যে নিয়মটা মনে রাখবা। এবার এখান থেকে সরল করে সমাধান করে এক্সের মানটা বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে। এক্সের মান বের করতে বলেছে। তবে এখানে 3 3 9, তাহলে আমাদের এখানে দেখো এদিকে এক্স রইল, এক্স আর এদিকে 1.5 গুণিত 3, তাই তো? এক্সটা আগে লিখলাম, এটা পরে লিখলাম। বা এক্স সমান এটা গুণ করে নাও, 3 5 15 আর 3 1 3, 3 আর 1 4, মানে 45, 15 3 45, একটার বা দশমিক বসিয়ে দাও। তো এক্সের মান 4.5, দেখো তো অপশানে 4.5 কি আছে? অবশ্যই আছে, এই নাম্বার অপশানটা, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে 2 প্রশ্নটা আমাদের এখানে আছে 1/a ভাগিত 1/b ভাগিত 1/c, এর মানটা বের করতে বলেছে, কোনটা হবে? আচ্ছা, আমরা কি জানি, দেখো ভাগ্যে যদি গুণ করে দাও তাহলে ভাগ্যে গুণ করলে দেখো এটা উল্টে যাবে, মানে ভাগটা কিন্তু এর চিহ্ন, 1/b এর এই ভাগটা চিহ্ন, তাই এটা উল্টে গিয়ে দেখো b/1 মানে b হবে। আর এই ভাগটাকে গুণ করে দেবো, তাহলে 1/cটা উল্টে যাবে, c/1 মানে c, নিচে 1 দিলাম না। তাহলে এভাবে ভাগকে গুণ করে এদেরকে উল্টে নিবা। তাহলে এখানে যদি আমরা সরল করি, দেখো এখানে 1bc উপরে গুণ, তো উপরে গুণ করে কিন্তু bc পাবা, আর নিচে আমাদের a আছে, তাহলে এর মানটা পেয়ে গেলাম bc/a। bc/a দেখো বি নাম্বার অপশানটা আমাদের মিলছে। এরপরে আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে। দেখো 3-এরটা বলেছে আমাদের প্রশ্নটা, এখানে s² y² ও z² এটা ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত। আচ্ছা, তা ক্রমিক সমানুপাতি হলে কি হয়? আমাদের আছে s² y² আর z² আছে। এভাবে 3টি সংখ্যা বা 3টি রাশি যদি ক্রমিক সমানুপাতিতে থাকে তাহলে তোমাদের যেটা জানতে হবে, দেখো ভালো করে বুঝো, সেটা হবে আমাদের যে মধ্যেরটার বর্গ করবা। এই যে আমাদের y² আছে না, মধ্যেরটার বর্গ করবা, মধ্যেরটার বর্গ সমান হয়ে যাবে প্রথমটা আর শেষেরটার গুণফল, মানে এই যে s² গুণিত z², প্রথম তৃতীয়ের গুণফলটা যা হবে মধ্যের বর্গের সঙ্গে সমান হবে। এই জিনিসটা মনে রাখো, 3টি সংখ্যা ক্রমিক সমানুপাতিতে থাকলে মধ্যের বর্গ সমান প্রথম গুণিত তৃতীয়। এবার এটা সরল করে আমরা শর্তটা তৈরি করব। তাহলে এখানে যদি আমরা ভাঙি সরলটা, দেখো আচ্ছা এখানে আমি কিছু করছি না, আমি ধরো স্কোয়ারটা আমি তুলে দেবো, ধরো, তাই না? মানে আমি শুধু y² লিখছি, স্কোয়ারটা আমি বাদ দিব, তাহলে স্কোয়ার ছাড়লে পরে মানে বর্গমূল চাপবে, তাহলে এদের উপর বর্গমূল চেপে যাবে। অ্যাকচুয়ালি প্লাস মাইনাস হয় আমাদের এখানে, যেহেতু মাইনাস মানগুলো নেওয়া হয়নি, সব ধনাত্মক মান নিয়ে করেছে, তাহলে আমরা এখানে ধনাত্মক মানটা নিব। আমরা s² এটা ইন্টু আছে, এটা গুণ আছে, s² ইন্টু z²। দেখো বুঝো জিনিসটা, মানে এই যে স্কোয়ারটা আমি ছেড়ে দিলাম, স্কোয়ার ছাড়লে এর উপর বর্গমূল চাপিয়ে দেবা, মানে প্লাস মাইনাস বর্গমূল। এখানে যেহেতু প্লাস দিয়ে অপশানগুলো আছে, তাহলে আমরা এখানে ধনাত্মক মানটা নিয়ে আমরা দেখাচ্ছি। ঠিক আছে, পাশে তোমরা লিখতে পারো ধনাত্মক মান নিয়ে, কারণ যেটা নিয়ম আমাদের যে স্কোয়ার ছেড়ে দিলে
মানে প্লাস মাইনাস রুট ওভার হয়। তা আমরা এখানে ধনাত্মক মান নিয়েছি বলে মাইনাসটা নেওয়া হয়নি। তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান, এখন তোমাদের দেখো জানতে হবে যে এই যে বর্গমূল চিহ্ন এস স্কোয়ার আছে তো এক্স হবে, তাই না? এটা হচ্ছে দুটো এক্স আছে তো একটা এক্স, আর জেড স্কোয়ার আছে তো আমাদের জেড হবে। তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান এটা এক্স জেড গুণ করলে এক্স জেডই হবে। তো ওয়াই স্কোয়ার সমান সমান এক্স জেড, এটা আমরা কিন্তু শর্তটা পাচ্ছি, ঠিক আছে? তো দেখো তো এই শর্তটা কত নম্বর অপশানে মিলছে, ওয়াই স্কোয়ার এক্স জেড, যদি লক্ষ্য করো তো ওয়াই স্কোয়ার এক্স জেড সি নম্বর অপশানে কিন্তু মিলছে। তাহলে এই তিনটি রাশি ক্রমিক সমানুপাতিতে থাকবে যদি আমাদের ওয়াই স্কোয়ার সমান সমান এক্স জেড পাওয়া যায়, ঠিক আছে? এই শর্তে এই তিনটি রাশি ক্রমিক সমানুপাতিতে থাকবে। তাহলে এইভাবে কিন্তু তোমাদের অঙ্কটা করতে হবে। পরে আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নে। আমাদের বলছে দেখো এই যে 2s স্কোয়ার আছে, এত থেকে কত বিয়োগ করলে, মানে এর সঙ্গে কত বিয়োগ করব, আমি বক্স চিহ্ন দিয়ে দিলাম, এর সঙ্গে কত বিয়োগ করলে 2x হবে, মানে এর সঙ্গে কত বিয়োগ করলে 2x হবে, এরকম বলেছে প্রশ্নটা। মানে এটা যদি আমি তোমাদের উদাহরণ দিয়ে বুঝাই, তো তোমাদের বলা হলো যে 7-এর সঙ্গে কত বিয়োগ করবা যে 5 পাবা, 7-এর সঙ্গে কত বিয়োগ করলে 5 পাবা, তোমাদের সহজে বলে দেবা। তো স্যার 2 বিয়োগ করব, এখানে আমাদের 2 হয়ে যাবে। তো এই 2 অ্যান্সারটা তোমরা পেলা কীভাবে? এই যে দেখো, এই যে 7 থেকে যদি আমি 5 বিয়োগ করে দিই, মানে প্রথমটা থেকে এই যে এটা যদি বিয়োগ করো তখন কিন্তু 2 পেয়ে যাবে, অ্যান্সারটা চলে আসবে। তো যেভাবে এই নিয়মটা করলাম অ্যান্সারটা পাওয়ার জন্য, এটা থেকে এটা বিয়োগ, এখানে অ্যান্সারটা আনার জন্য আমরা এটা থেকে এটা বিয়োগ করি, এই অ্যান্সারটা আসবে। তাহলে আমাদের যে অ্যান্সারটা দাঁড়াবে, এই যে অ্যান্সার লিখে দেবো 2s স্কোয়ার মাইনাস এই যে 2x, এই যে আমাদের রাশিটা। তাহলে এটা থেকে যদি আমরা এটাই বিয়োগ করে দিই, তাহলে বিয়োগ করলে কিন্তু এটা পাবো, ঠিক আছে? অ্যান্সার কিন্তু আমাদের এটা। তো এটা কি করে হয় তোমাদের যদি আমি দেখাই, দেখো আমি এখানে দেখাচ্ছি যে বক্স করে যে 2s স্কোয়ার আছে না, তো আমরা বিয়োগ করবো এটা, দেখি এটা বিয়োগ করে কি এটা পাওয়া যাচ্ছে, চলো আমরা চেক করি। তাহলে আমরা লিখি এটা 2s স্কোয়ার মাইনাস 2x, এটা বিয়োগ করে দেখাবো। 2s স্কোয়ার বসিয়ে দিলাম, আর মাইনাসটা দিয়ে দেখুন গুণ হয়ে যাবে, বন্ধনী তুলে দেবো, তাহলে মাইনাস 2s স্কোয়ার হবে, আর মাইনাস মাইনাস এটা প্লাস হয় 2x। দেখো এটা তো আমাদের দেখো এটা প্লাস এটা মাইনাস, এটা একই আছে, কেটে যাবে, তাহলে আমাদের হয়ে যাবে কিন্তু দেখো 2x। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে আমরা দেখো 2xই পেলাম না। তাহলে এটাই তো আমাদের বলেছিল এত থেকে কত বিয়োগ করবো যেটা হবে সেটা হবে, এটা আমাদের অ্যান্সার। সেটা বোঝার জন্য যে নিয়মটা তোমাদের বুঝিয়ে দিলাম, এভাবে তোমরা যে কোনো উদাহরণ নিয়ে দেখবা, ঠিক আছে? তখনই উত্তরটা সহজে বুঝে নিতে পারবা যে কি করতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে এখানে দেখো অপশান কিন্তু যখন দিয়েছে, তাহলে অপশানগুলো যদি মিলাতে চাও, তাহলে এখানে লক্ষ্য করে এখন কিন্তু অপশানগুলো দেখতে পাচ্ছ না। তাহলে এখানে এক কাজ করো, এখানে যদি তোমরা কমন নিয়ে নাও, কমনটা দেখো এখানে 2x কমন নেওয়া যাবে এই জায়গা থেকে। তা 2x যদি আমি কমন নিয়ে নিই, ঠিক আছে? তাহলে আমাদের এটা রয়ে যাবে এই যে 2x কমন নিলে পরে এখানে x থাকবে, মানে 2 নেওয়া হয়ে গেছে, দুটো x ছিল, একটা x নিয়েছি, একটা x থাকবে, আর এখানে 2x নেওয়া হয়ে গেলে তাহলে 1 থাকবে। হ্যাঁ, 2x ইন্টু এক্স মাইনাস 1, অপশান যেহেতু এখানে সাজিয়ে নিয়েছে, ডি নাম্বার অপশানটা হবে, ঠিক আছে? অপশান সাজানো আছে বলে, ঠিক আছে, তার জন্য আমরা এখানে কমনটা নিব। যদি অপশানটা যদি না থাকে, যদি আমাদের বলে কত হবে, তাহলে তোমরা এটা রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে 2x কমন নিয়ে তোমাদের যে দাঁড়াবে অপশানটা 2x ইন্টু এক্স মাইনাস 1, ঠিক আছে? 2x ইন্টু এক্স মাইনাস 1 আমাদের অ্যান্সার, ডি নাম্বার অপশানটা। পরে দেখো 5 নম্বর প্রশ্নটা, দেখো এই যে 1-এর পাওয়ারে -10 আছে। আচ্ছা, 1-এর পাওয়ারে যে কোনো পাওয়ার থাক না কেন, যে কোনো মূলের সংখ্যা, ঠিক আছে? তাহলে একই হয়ে যাবে, 1-এর পাওয়ারে -10 মানে 1 হবে। তাহলে 1 দেখো বি নাম্বার অপশানটা আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 6 নম্বরটা। দেখো -5 থেকে +5 এর মধ্যে পূর্ণ সংখ্যা কতগুলি আছে সেটা আমাদের বের করতে বলেছে। তো দেখো এখানে একটা সংখ্যা রেখা যদি আমি তোমাদের দেখাই, তাহলে এইভাবে তোমরা সংখ্যা রেখা দেখেছো। আচ্ছা, এখানে আমি 0 নিয়ে নিলাম, তাহলে এখানে নেব +1, এখানে +2, +3, +4, +5, +5 অবধি নিলাম। আর এখানে নাম -1, -2, -3, -4,
আর -5। তা আমাদের যেটা বলেছে -5 থেকে +5 এর মধ্যে কতগুলি পূর্ণ সংখ্যা আছে। দেখো পূর্ণ সংখ্যা কিন্তু এই যে -4 -3 এরা কিন্তু পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে কতগুলি পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছ? এই যে 1টা 2টা 3টা 4টা, শূন্যটাও কিন্তু পূর্ণ সংখ্যা, জিরোটা। তো এটা 5টা 6টা 7টা 8টা 9টা। আবার গুণ দেখো, এই যে -5 থেকে +5 মধ্যে পূর্ণ সংখ্যা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, 9টি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, অ্যান্সারটা কিন্তু 9টি হবে, যেটা আমরা বি নম্বর অপশনটা দেখতে পাচ্ছি। পরে আমরা আসবো 7 নম্বর প্রশ্নে। এখানে 7এর প্রশ্নটা বলছি, একটি ত্রিভুজে 3টি কোণের মানের অনুপাত, 3টি কোণের অনুপাত দেওয়া আছে 2:8:5 হলে বৃহত্তম কোণের মান বের করতে বলেছে। আচ্ছা, 3টি কোণে যখন অনুপাত দেওয়া আছে, আমি ধরে নেব প্রথম কোণটা 2x, এক্স দিয়ে ধরে নিচ্ছি। দ্বিতীয় কোণটা 8 থেকে আমরা ধরে নেব 8x, আর তৃতীয় কোণটা 5 আছে, তাহলে এই যে আমাদের 5x। অনুপাত থেকে কোণগুলিকে নিয়ে নিলাম, এটা প্রথম কোণ, দ্বিতীয় কোণ, তৃতীয় কোণ। তো ত্রিভুজের 3টি কোণ জানা হয়ে গেছে। তা আমরা কি জানি, কোনো একটা ত্রিভুজের 3টি কোণের যোগফল এই যে 2x + 8x + 5x। আচ্ছা, কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এই যে দেখো, এখান থেকে এক্সের মান পেয়ে যাব সমাধান করে। তো এখানে যোগ হবে, দেখো 2x 8x আর 5x যোগ করো। এটা 2x 8x 10x, 10x আর 5x মানে 15x, 15x 180 ডিগ্রি। এখানে পাই দিয়ে, আচ্ছা একবার 15 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করো। 15কে 15, এটা 15 ধরলাম, 3 বেঁচে গেল, তাই না? 15 3 18 হয়, তা 3 বাঁচলো মানে 30, 15 দিয়ে 30, আর এখানে ডিগ্রিটা বসিয়ে দিলাম। তাহলে এক্সের মান দেখো আমরা পেয়ে গেলাম 12 ডিগ্রি। আমাদের চেয়েছে বৃহত্তম কোণ। দেখো বৃহত্তম কোণ তোমরা দেখতেই পাচ্ছ, সবচেয়ে বড় কোণটা এই যে 8x, 8 সংখ্যাটা বড় আছে। তাহলে এখানে যদি বলি বৃহত্তম কোণটি হবে 8xের জায়গায় দেখো 12 ডিগ্রি বসিয়ে দেবো। তাহলে এখানে 12 8টে আমরা জানি 96। তাহলে বৃহত্তম কোণটি, ত্রিভুজের বৃহত্তম কোণটি পেয়ে গেলাম 96 ডিগ্রি। 96 ডিগ্রি অপশান দেখে নাও, এটা বি নাম্বার অপশানটা কিন্তু আমাদের পাওয়া যাচ্ছে। পরে আমরা চলে আসবো 8 নম্বর প্রশ্নে। আমাদের যেটা বলেছে 1.5 বছরের, এত বছরের 1/6 অংশ, 6 অংশ কত মাস, মাস দেখাতে বলেছে। আচ্ছা, যখন মাস বলেছে, তাহলে এই যে 1.5 বছরটা আছে না, এই বছরটাকে মাসে পরিণত করে নিতে হবে। তোমাদের যেটা জানতে হবে যে 12 মাসে 1 বছর, মানে 1 বছর সমান 12 মাস। তাহলে 1 বছর সমান যদি 12 মাস হয়, তাহলে 1.5 বছর সমান কত মাস হবে? তাহলে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে 12 গুণিত 1.5 মাস, তাই না? তাহলে সেটাই আমরা করবো এখানে। তাহলে আমরা এখানে এই যে দেখো 12, মানে এই যে বছরটাকে 12 দিয়ে গুণ করলে মাসে পরিণত হবে, এটা মনে রাখবা। তাহলে 12 গুণিত 1.5, তাহলে এখন বছর থাকবে না, এটা হয়ে যাবে মাস। এত মাসের 1/6 অংশ। এখন দেখো এত অংশ বলেছে, মাসের এর মানে গুণ, তাহলে 12 গুণিত 1.5 গুণ চিহ্ন 1/6 দিয়ে গুণ করব। তাহলে এখানে আমরা মাসটা নিয়ে চলে আসবো। এবার এটা সরল করে অ্যান্সার পেয়ে যাব। দেখো 6 দিয়ে 12, এটা কাটাকাটি করো। এখন 1.5 এবং 2 গুণ, দেখো 15 দিয়ে 30, এভাবে গুণটা করে নাও। 15 দিয়ে 30, তারপর দশমিকটা দেখো, একটার পর দশমিক বসিয়ে দাও। আর এখানে তো মাস আছে। আচ্ছা, দশমিকের ডান দিকে শূন্যের দাম হয় না, তা দশমিক শূন্য ভ্যানিস, তাহলে আমাদের হয়ে গেল 3 মাস কিন্তু আমাদের অ্যান্সার। এটা আমাদের জানতে চেয়েছিল 1.5 বছরের 1/6 অংশ কত মাস, সেটা কিন্তু আমাদের 3 মাস। 3 মাস দেখো আমাদের সি নাম্বার অপশানটা মিলছে। পরে আমরা 2 প্রশ্নগুলোতে চলে আসবো। 2 1 নম্বরটা এখানে বলছি
চ্যাম্পিয়ন ট্রফির কোনো এক ম্যাচে রোহিত ও শ্রেয়সের রান সংখ্যার অনুপাত দেওয়া আছে। তো দুজনের মোট রান সংখ্যা বলে দিয়েছে 124 যদি হয় তাহলে কে কত রান পেয়েছিল, তাহলে এই রানের মধ্যে এই অনুপাত থেকে কে কত পেয়েছে আমরা সহজে বের করে নিতে পারবো। তো প্রথমে এই যে অনুপাতটাকে পূর্ণ সংখ্যা অনুপাত করে নিতে হবে। আমাদের যে অনুপাতটা আছে 19/2:6 আছে, তাহলে এই অনুপাতটাকে চলো আমরা পূর্ণ সংখ্যায় করে নিই। তাহলে পূর্ণ সংখ্যায় করতে গেলে কোনো অনুপাতকে কী করতে হয় আমাদের এখানে করতে হবে এই যে হরটা আছে 2 না, এই যে 2 মানে হরগুলো লসাগু করতে হয়। তা হর তো এখানে একজনই আছে 2, তাহলে এই 2 দিয়ে গুণ করে দেবো দুজনকে। 19/2 আছে, একে গুণ করব 2 দিয়ে, h2 6কেও গুণ করে দেবো 2 দিয়ে। এভাবে করে দিলে তোমরা অনুপাতটাকে পূর্ণ সংখ্যায় পেয়ে যাবা। এখানে দেখো 2 2 কেটে যাবে, তাহলে এটা 19:2, এটা 6 দিয়ে 12, তাহলে ওইটা কিন্তু করা যাবে না। তাহলে এই যে আমাদের এই অনুপাতের পূর্ণ সংখ্যা অনুপাত। এখন এই অনুপাত থেকে টোটাল রান সংখ্যা যে আছে 124, তাহলে এই রান সংখ্যার মধ্যে রোহিত কত পেয়েছে আমরা বের করতে পারবো। তো আমরা লিখব রোহিত, এই দেখো রোহিতের রান সংখ্যা, রোহিতের যদি আমরা রান সংখ্যা বের করতে চাই তো সেটা কীভাবে পাবা তোমরা দেখো। রোহিতের যে অনুপাতটা প্রথমে রোহিত, তো রোহিতে ছিল 19, তাহলে এখানে করবা 19 আনুপাতিক যোগ 19 আর 12 যোগ করে এখানে বসাবা নিচে। তা 19 আর 12 যদি যোগ করো, দেখো 19 আর 11 যদি 19, হ্যাঁ 19 যোগ করেন না, দেখো 9 আর 2 11, আর 1 আর 1 2 3 31 পেয়ে যাবা। 19 12 যোগ করে 31। তাহলে কি করে করলাম যে রোহিতের রান সংখ্যা যে প্রথম যেটা অনুপাতটা ধরবা 19, কারণ এখানে রোহিত আর শ্রেয়স বলেছে, রোহিত হচ্ছে প্রথমটা আর শ্রেয়স হচ্ছে দ্বিতীয়টা, এই যে আমাদেরটা। তাহলে রোহিতে যেটা আছে সেটা লিখবা উপরে, আর টোটাল আনুপাতিক যোগটা নিচে দিবা, আর মোট যে রান সংখ্যা যেটা বলেছে 124, এই যে 124 দিয়ে গুণ করে দেবা, তাহলে এটাই বের হবে রোহিতের রান সংখ্যা। এখন দেখো আমরা যদি 4 দিয়ে গুণ করে দিই মানে 31 4 124 পাওয়া যাবে। 31 4 124, 4 দিকে গুণ করো, 4 1 4, 4 3 12 চলে আসবে। আর 19 4 দেখো 4 নং 36, 19 4 76 হয়, 4 নং 36 6, 4 1 4 3 7, 19 4 76। দেখো রোহিতের রান সংখ্যা 76 আমরা পেয়ে গেলাম। এবার আমরা বের করব শ্রেয়সের, এখানে লিখব শ্রেয়সের রান সংখ্যা। শ্রেয়সের রান সংখ্যা, তা দেখো এখানে কাটাকাটি করতে 4 পেয়ে গেছি, আর শ্রেয়সের যে অনুপাতটা ছিল 12, তাহলে যে 12-র সঙ্গে 4 শুধু গুণ করে দাও। তোমরা করতে পারো 12/31 গুণিত 124, তো কাটাকাটি করে তো আমাদের 4ই আসবে, তো তখন তো এখানে 12 থাকবে, তো 12 আর 4ই তো গুণ করতে হবে। তার জন্য শুধু আমরা এই যে 12 আর এই যে কাটাকাটি করে যেটা পেয়েছো 12 আর 4 গুণ করলে আনসারটা চলে আসবে। তো 12 4 কত হবে আমাদের 48। তো শ্রেয়সের রান সংখ্যা তোমরা পেয়ে যাবা 48। তাহলে এই হলো আমাদের আনসার। পরে আমরা চলে আসবো 2 নম্বর প্রশ্নে। তারপর এখানে আমাদের কি বলেছে দেখো, যে কোনো সংখ্যার 1/3 অংশের সঙ্গে 26 যোগ করলে 51 হয়, সংখ্যাটি কত? আচ্ছা সংখ্যাটিকে আমি ধরে নিলাম এক্স, সেই সংখ্যাটি কত এক্স, এই যে এক্স। তাহলে কোনো সংখ্যা বলতে এক্স সংখ্যাটা, এক্সের 1/3 অংশের সঙ্গে 26 যোগ, মানে এর সঙ্গে এক্সের 1/3 সংখ্যার বলেছে এর মানে গুণ, তাহলে এক্সের 1/3 অংশের সঙ্গে কত যোগ 26 যোগ, মানে এর সঙ্গে 26 যদি যোগ করা হয় তখন সংখ্যাটি 51 হয়, মানে হয়ে যাবে এটা 51। এভাবে কিন্তু সমীকরণটা গঠন হবে এই শর্ত অনুসারে। তো সমীকরণ গঠন হয়ে গেছে, এখান থেকে সমাধান করে এক্সের মানটা বের করে নেব আমরা। চলো এখানে দেখো সমাধানটা বুঝো। তাহলে এক্স একে এক্স, উপরে এক্স আর 3টা নিচে, আর 26টা আমরা ডান দিকে নিয়ে যাই, 51 ছিল তাই এদিকে -26 হয়ে যাবে, +26টা ডান দিকে নিয়ে গেলে এই যে সমান সমানের এদিকে বাম পক্ষ আর সমান সমান এদিকে ডান পক্ষ, তাহলে এটাকে আমরা ডান পক্ষে নিয়ে গেলে প্লাসটা মাইনাস করবা,
ঠিক আছে, সাইড চেঞ্জ হলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস। আচ্ছা, বা x/3 এটা বিয়োগ করে নাও, তাহলে 6 কত হলো 11, এটা 5, এটা হয়ে গেল আমাদের 4, 2 কত হলো 4, এটা হয়ে গেল আমাদের 2, আমরা 25 পেয়ে গেলাম। আচ্ছা, বা তাহলে এখান থেকে দেখো এক্সের মানে কী করে পাবা, এই যে এক্স সমান সমান মানে কোনাগুনি গুণ, যে 25 3 গুণ হয়ে যাবে, মানে দেখো 25 নিচে 1 আছে, তাহলে 1 আর এক্সে গুণ করে যে এক্স সমান সমান, আর 25 আর 3 গুণ, এটা আমি লিখে দিচ্ছি 25 গুণিত 3। এটাকে দেখো বর্জগুণন বলা হয়, কোনাগুনি গুণ, এইভাবে গুণ আর এইভাবে গুণ, ঠিক আছে। তাহলে এক্স কিছু নাই তো এক্সেই বসে গেল, আর এখানে 25 আর 3 গুণ, তাহলে এক্স সমান সমান 25 3 75। তাহলে আমাদের যে সংখ্যাটি বের করতে বলেছিল সেই সংখ্যাটি কিন্তু পেয়ে গেলাম কত, 75 আমাদের অ্যান্সার। পরের প্রশ্নতে আমরা আসবো 2-এর 3 নাম্বারটা। দেখো 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য। এর আগে একটা অঙ্ক ছিল, সেখানে কিন্তু 4 অঙ্কের বলেছিল, এখানে 5 অঙ্কের বলেছে। চলো করাই অঙ্কটা। আর বইতেও তোমাদের 4 অঙ্কই দেওয়া আছে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, কিন্তু এখানে দিয়েছে 5 অঙ্কের। দেখো অঙ্কটাকে চেঞ্জ করেছে, তো এই অঙ্কটা তো একদম করানো অবশ্যই করাবো তোমাদের। তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, দেখো 5 অঙ্কের বৃহত্তম, এখানে কিন্তু পূর্ণবর্গও বলেনি, আগে কিন্তু আমাদের কি বলেছিল, আগে পূর্ণবর্গ বলেছিল, তো যাই হোক পূর্ণবর্গ বলা হয়নি। তা এত দ্বারা ভাগ যাবে, যেটা 5 অঙ্কের সংখ্যা হবে, তা আমরা করবো কি, যে এদের লসাগু করব। আমাদের যে আছে 12, 18, 30, এদের যে লসাগুটা পাবো সেই লসাগুটাই হবে যে 12 দিয়ে ভাগ যাবে, 8 দিয়ে ভাগ যাবে, 30 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। লসাগুটা করে নেবা। লসাগুটা আমরা এখানে 2 দিয়ে করি, 2 × 12, 2 × 9 18, এটা 2 15 30 হবে 15, 3 দিয়ে করো, 3 দিয়ে 6, 3 3 9, 3 5 15, আর কিন্তু যাচ্ছে না লসাগুটা, তো এদের গুণ করে নাও, 2 3 2 3 5। এখন গুণ করে কত আসে দেখো, 2 3 6, 6 দিয়ে 12, 12 3 36। তো আর একটা বুদ্ধি করে গুণ করো, দেখো এদিকে এখান থেকে আমি গুণটা করছি। আচ্ছা এখানে দেখো এখান থেকে গুণ করো, এটা হচ্ছে 2 3 6, 6 দিয়ে 12, আর এদিকে কত 15, এটা আমাদের 12 আর এটা আমাদের 15। দেখো গুণটা তাড়াতাড়ি করতে পারবা। এবার 12 15 গুণটা করে নিই আমি। দেখো 12, আচ্ছা 15 আছে, তো ভালো করে লিখি 15টা। দেখো 12 পাচ্ছে 60 শূন্য, আর 12কে 12, আর হাতে ছিল 6, 12 আর 6 হয় 18, তো গুণ করে কিন্তু পেয়ে যাবো 180, ঠিক আছে। এই সংখ্যাগুলো গুণ করে, ঠিক আছে, তুমি এভাবে গুণ করতে পারো, 2 দিয়ে 4, 2 3 6, 6 দিয়ে 12, 12 3 36, আর 36 5 গুণ করে তোমরা 180 পাবা। আচ্ছা এই যে সংখ্যাটা পেলাম, এই সংখ্যাটা কিন্তু 12, 18, 30 দ্বারা কিন্তু বিভাজ্য হবে, কিন্তু আমাদের জানতে চেয়েছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের যখন বৃহত্তম সংখ্যা চেয়েছে, পূর্ণবর্গ কিন্তু চাইনি। পূর্ণবর্গ যদি বলতো তাহলে জিনিসটা অন্যভাবে, পূর্ণবর্গ কীভাবে হয় এই টাইপের অঙ্ক আগের ক্লাসে ছিল তোমাদের, সেই বইয়ের অঙ্কটাই আমি করে দিয়েছি তোমাদের। তো দেখো পূর্ণবর্গ বলেনি, তো তোমরা এখন যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারো। এই যে 180কে, তাহলে দেখো 180কে ধরো তুমি গুণ করো, দেখো 5 অঙ্কের সংখ্যা আনতে হবে, তাহলে যে কোনো বড় সংখ্যা আনতে হবে। তাহলে বড় সংখ্যা পেতে গেলে যদি তুমি 15 দিয়ে যদি গুণ করো, তো দেখো আমি 180 আর 15 দিয়ে গুণ করব, তাহলে গুণ করে দেখো কত পাচ্ছ। এখানে দেখো 15 15 0 0, আর 15 8 8 5 40, 8 কে 8 4 15 8 120, 120 আবার 0 হাতে 12 থাকলো, 15 কে 15, 15 ওদিকে 12, 12 12 24, আর ওদিকে 3, 24 আর 3 27, এই যে 2700। দেখো 4 অঙ্কের সংখ্যা আসছে, 5 অঙ্কের সংখ্যা পাওয়া যাচ্ছে না। তাহলে এই যে 180-র সঙ্গে এখন একটু বড় সংখ্যা গুণ করো, যেন 5 অঙ্কের সংখ্যা পাওয়া যায়। তাহলে এখন 15 দিয়ে গুণ করে যখন 4 অঙ্কের আসছে, তাহলে ধরো আমি গুণ করছি, ধরো যে কোনো তোমরা সেখানে সংখ্যা নিতে পারো, আমাদের কিন্তু 5 অঙ্কের সংখ্যা নিয়ে আসতে হবে। আমাদের 5 অঙ্কের সংখ্যা নিয়ে আসতে হবে, তার জন্য বড় সংখ্যাতে গুণ করতে হবে। দেখো প্রথমে দেখো আমি এখানে দেখাচ্ছি তোমাদের, যে 180কে তোমাদের এখানে দেখিয়ে দেবো, যে তোমরা 554 দিয়ে গুণ করো। তো 180কে 554 দিয়ে যদি গুণ করো, তোমরা পেয়ে যাবা 9 9 7 2 0। দেখো 5 অঙ্কের সংখ্যা। আবার দেখো 180কে
আমাদের বৃহত্তম 5 অঙ্কের চাই। 555 দিয়ে গুণ করো, এটা গুণ করে পেয়ে যাবা 9 9 দুটো 0। এটা গুণ করলে তোমরা কিন্তু পাবা, গুণ তোমরা সহজে জানো, ঠিক আছে। এবার লক্ষ্য করো যে 180কে 556 দিয়ে যদি গুণ করা হয়, এবার কিন্তু 6 অঙ্কের চলে আসবে। সেটা আসবে এভাবে 1 0 0 0 আর একটা পাবা 8 0, এটা কিন্তু গুণ করে চলে আসবে। দেখো 1 2 3 4 5 6 6 অঙ্কের সংখ্যা আমাদের চাই, 5 অঙ্কের সংখ্যা আর বৃহত্তম। দেখো এটাও 5 অঙ্কের, এও 5 অঙ্কের, তাহলে বৃহত্তম কোনটা আছে? এটা কিন্তু বৃহত্তম আছে, তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়িয়ে যাবে। দেখো এটা কিন্তু 180কে গুণ করেই তোমরা কিন্তু বুঝতে পারবা। তোমাদের একটু গুণ করতে হবে, এখানে গুণ করে দেখো। তোমাদের যখন আমি এখানে বলে দিলাম, তো এই 3টি সংখ্যা মনে রাখবা, 554 555 556, এই 3টি সংখ্যা গুণ করে তোমরা যদি দেখিয়ে দাও তোমরা বুঝতে পারবা এটা 5 অঙ্কের, এর চেয়ে বড় এটা। আবার এক বেশি করছি তো আমাদের 6 অঙ্কের চলে আসছে, তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা পাবো এই সংখ্যাটা, যা আমাদের কিন্তু কি, যা আমাদের এই যে 12 18 30 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু লসাগু করে পাওয়া গেছে, এখানে 180 যেহেতু গুণিতক রয়ে যাচ্ছে আমাদের, এই যে 180, তো যখন 180 আছে তাহলে 180কে তো ভাগ যাবে 12 18 30 দিয়ে, তাহলে 180কে যদি ভাগ যায় তাহলে আমাদের এই সংখ্যাটাকেও ভাগ যাবে 12 18 30 দ্বারা বিভাজ্য হবে। তো অ্যান্সারটা তোমরা লিখবা এই যে এটা। তাহলে এভাবে একটু ভালো করে অ্যান্সারটা লিখবা। অতএব দিয়ে যে 5 অঙ্কের সংখ্যাটা তো বসিয়ে দিবা, 5 অঙ্কের এই যে 3টি 9 দুটো 0 সংখ্যাটা বসিয়ে দিয়ে লিখে দিবা বৃহত্তম সংখ্যা যা এত এত দ্বারা বিভাজ্য। এভাবে তোমরা অ্যান্সারটা সাজিয়ে নিবা। তোমাদের আমি এখানে একটু অ্যান্সারটা বসিয়ে দিই, 3টি 9 আর দুটো 0। ওকে, 5 অঙ্কের এই বৃহত্তম সংখ্যা যা এত দ্বারা বিভাজ্য হবে। পরের পেজে আমরা চলে আসবো। পরের পেজ 123 পেজে চলে এসো, 2-এর 4 নাম্বারটা বলছে চিনির দাম বাড়ায়, 200 টাকায় যত পরিমাণ চিনি পাওয়া যেত এখন সেই পরিমাণ চিনির দাম 250 টাকা হয়ে গেছে। মানে 200 টাকা থেকে চিনির দামটা বেড়ে গেছে 250 টাকা। তো চিনির দামের শতকরা বৃদ্ধি কত? শতকরা বৃদ্ধি বলেছে, তাহলে আমরা প্রথমে দেখব যে চিনির দাম কত বেড়েছে, তাই তো, মানে দাম বেড়েছে যেটা, এখানে লিখব দাম বেড়েছে। দাম বেড়েছে, দেখো আগে 200 টাকা পাওয়া যেত, এখন 250 টাকায়। তাহলে 250 টাকা থেকে 200 টাকাটা বিয়োগ করে দাও, কত বেড়েছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবা, এত টাকা। তো এটা আমাদের দেখো দাম বেড়ে গেছে কিন্তু 50 টাকা। এবার এই যে 50 টাকা দাম বেড়েছে, এটা শতকরায় কত বেড়েছে সেটা কিন্তু জানতে চেয়েছে। তো তোমরা লিখতে পারো এখানে অতএব দিয়ে, তাহলে শতকরা দাম বেড়েছে, তাহলে শতকরা চিনির দাম, যেটা আমি সংক্ষেপে লিখছি শতকরা চিনির দাম বেড়েছে। এখানে লিখে দিলাম, দেখো চিনির দাম বেড়েছে সমান সমান। এবার দেখো শতকরা চিনির দাম বেড়েছে কিভাবে বের করবা, তার নিয়মটা দেখে রাখো। যেটা দাম বেড়েছে যে 50 টাকা, সেই 50 টাকাটা উপরে লিখো। আর আগে চিনির দাম কত ছিল? আগে ছিল 200 টাকা। দেখো 200 টাকা থেকেই তো চিনির দামটা বেড়েছে 250 টাকা। তো আগে যেটা দাম ছিল সেটা নিচে লিখে দেবা, যে 200 টাকা নিচে, আর গুণ দেবা 100 দিয়ে গুণ, যেহেতু শতকরা চেয়েছে তার জন্য 100 দিয়ে গুণ করে দেবা। এই সরলটাই হয়ে যাবে যে শতকরা চিনির দাম কত বেড়েছে সেটা কিন্তু বেরিয়ে আসবে। এখন এই দুটো শূন্য কাটালাম, 2 50-এ কাটাকাটি করে তোমরা 25 পেয়ে যাবা। তাহলে আমাদের যে অ্যান্সারটা দাঁড়িয়ে গেল 25%। আমরা শতকরা চিহ্ন বসিয়ে দেবো। শতকরা চিনির দাম কত বেড়েছে? 25%, আমাদের এটা অ্যান্সার। আমরা চলে আসবো 2-এর 5 নাম্বারটা। বলছে কোনো সম্পত্তির 9/10 অংশের মূল্য এত টাকা হলে ওই সম্পত্তির 1/2 অংশের মূল্য কত হবে? তাহলে এখানে যেটা দেওয়া আছে, মানে এখানে আমরা লিখতে পারবো ওই কি নিয়ম অনুসারে। দেখো 9/10 অংশ সম্পত্তির মূল্য। আচ্ছা দেখো সম্পত্তির মূল্য যেটা আমাদের এখানে দেওয়া আছে 6543 টাকা। আর এত অংশ সম্পত্তি মানে একটা জমির পরিমাণ, এত অংশ জমি, তা এত অংশ সম্পত্তির মূল্য এই যে 6543 টাকা। তাহলে হাফ অংশ সম্পত্তির মূল্য কত সেটা কিন্তু বের করতে বলেছে। তার আগে আমরা
এক অংশ সম্পত্তির মূল্য কত সেটা আগে বের করে নিই, যেহেতু ঐকিক নিয়ম। একে বের করব তখন আমাদের হাফে বেরিয়ে আসবে। এবার এখানে বোঝার জিনিস আছে যে দেখো এই যে এক অংশ, এটা কিন্তু 9/10 অংশ। তাহলে এই যে অংশটা, এটা কিন্তু এক অংশের চেয়ে কম আছে, ঠিক আছে? এক অংশ কিন্তু সম্পূর্ণ জমিটা। আর এই যে অংশটা আছে না, সেই জমিটাকে যদি 10 ভাগ করে নাও, সেই 10 ভাগের মধ্যে 9 ভাগ আছে এটা, তাহলে এটা একের চেয়ে ছোটো। এটা প্রকৃত ভগ্নাংশ 9/10, লব ছোট হর বড়, এটা প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশ একের চেয়ে ছোটো হয়। তাহলে এখানে যা সম্পত্তি আছে, এখানে কিন্তু সম্পত্তিটা বেশি আছে। তাহলে এই অংশ সম্পত্তির মূল্য যে এত টাকা হয়, তাহলে এক অংশ সম্পত্তির মূল্য মানে বেশি পরিমাণ সম্পত্তি, তাহলে বেশি সম্পত্তির মূল্য তো বেশি টাকা হবে। তাহলে এখানে কিন্তু মানটা আমাদের বড় চাই। এখন এই মানটা এই টাকার চেয়ে বড় পেতে গেলে তোমাদের এটাকে অপ্রকৃত ভগ্নাংশ করে নিতে হবে, মানে এটাকে উল্টে নিবা। 9/10 ছিল না, তো তোমরা 10/9 করে নেবা। তোমরা যদি এখানে 9/10 দিয়ে গুণ করে দিতা, 9/10, তখন কিন্তু এর চেয়ে ছোটো মান পাওয়া যেত। এখন যে 10/9 করেছি, এটা যদি সরল করা যায়, এটা সরল করে কিন্তু এর চেয়ে বড় মান পাওয়া যাবে, যেহেতু আমাদের বড় মানটাই দরকার, বেশি টাকা চাই, তাই না? তাহলে এই নিয়মটা কিন্তু মনে রাখবা। যেহেতু এটা ভগ্নাংশ একের চেয়ে ছোটো, তাহলে এটাকে দেখো, এই যে বেশি সম্পত্তি এক অংশ বড়, বেশি পাওয়ার জন্য এর চেয়ে বেশি টাকা চাই, তার জন্য এটাকে উল্টে নিবা, তখনই বেশি টাকা পাবা, এত টাকা। এবার আমাদের এখানে হাফ অংশ বলেছে, দেখো 1/2 অংশ। তাহলে 1/2 অংশ সম্পত্তির মূল্য কত হবে? এখন এক অংশ সম্পত্তি চেয়ে যে হাফ অংশটা, অর্ধেক অংশ, এটা তো কমে গেল আবার। তাহলে এটা যদি কমে যায়, মানে এক অংশ সম্পত্তির মূল্য যা হবে, যত টাকা হবে, তাহলে হাফ অংশ সম্পত্তির মূল্য কিন্তু কম টাকা হবে, এই টাকার চেয়ে কম। তাহলে লক্ষ্য করে এখানে 6543 গুণিত 10/9 যেটা আছে বসিয়ে দাও। তাহলে এর চেয়ে যে কম মান চাই, ঠিক আছে, কম টাকা, এত টাকার চেয়ে কম টাকা পেতে হলে এই যে 1/2 আছে, তো 1/2 দিয়ে গুণ করে দাও, মানে প্রকৃত ভগ্নাংশ দিয়ে গুণ করবা কম পেতে গেলে। বেশি পেতে গেলে অপ্রকৃত ভগ্নাংশ দিয়ে গুণ করবা, মানে লবকে বড় হতে হবে, হরকে ছোট হতে হবে। আর বেশি পেতে গেলে এটা করতে হবে, ঠিক আছে, অপ্রকৃত ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে। আর যদি কম পেতে চাও, যেহেতু আমাদের কম টাকা হবে, এটা এর চেয়ে কম পেতে গেলে প্রকৃত ভগ্নাংশ দিয়ে গুণ করবা, মানে যেটা আছে যে প্রকৃত ভগ্নাংশ, লবটা ছোট হবে, হরটা বড় হবে, এটা দিয়ে গুণ করে দিবা, তখন কিন্তু এর চেয়ে কম মান পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট জিনিস এই কথাটা, এটা না বোঝার জন্য এইসব অঙ্কগুলো অনেকেরই ভুল হয়ে যায়। তাহলে এত টাকা, এটাকে সরল করে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। চলো আমরা সরলটা করে দেখি। আচ্ছা, প্রথমে আমরা এটাকে দেখো 9 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করি। 9 দিয়ে যদি আমরা কাটি না, তো দেখো 65 আছে, 9 7 63, তো 63 ধরলাম, 2 বাঁচলো, 2 মানে 24, তো 9 দিয়ে 18 করলাম, 9 দিয়ে 18, 24কে 18 ধরলাম, বাঁচলো কত 6, তা 6 মানে এটা 63 হবে, 3 আছে, 6 আর 3 63, তা 9 7 63, আবার এখানে 7, এটা পেয়ে গেলাম। এবার 2 দিয়ে দেখে কাটা যাবে না, কিন্তু আমরা এই যে একে কাটাকাটি করতে পারবো, 10কে 2 পাচ্ছে 10, তো আমাদের রয়ে গেল দেখো 727 গুণিত 5। এবার এটা গুণ করে কিন্তু আমাদের অ্যান্সার আসবে, 5 7 35-এর 5, 5 দিয়ে 10, আর হাতে আমাদের 3, তাহলে এই 3টা বসে যাবে। আর 5 7, আচ্ছা হাতে কিন্তু 5 দিয়ে 10 আর 3 মানে 13, মানে 5 7 35-এর 5, হাতে 3 থাকলো, 5 দিয়ে 10, 10 আর 3 13, 13-এ 3 বসালাম, হাতে 1 আছে, 5 7 35 আর 1 36, এই যে আমাদের এত টাকা। তাহলে এই যে বলেছিল যে হাফ অংশ সম্পত্তির মূল্য কত টাকা হবে, এই টাকাটা হবে আমাদের, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। চলে আসবো পরে 6 নম্বর প্রশ্ন। দেখো 6 প্রশ্নটা বলছে 3টি পেন্সিল বা 1টি কলমের দাম 12 টাকা হলে 8টি পেন্সিল ও 9টি কলমের দাম কত? মানে 3টি পেন্সিলের দাম 12 টাকা আর 1টি কলমের দামও 12 টাকা, যে বা দিয়ে বলেছে, এটা কিন্তু বুঝতে হবে। তো 3টি পেন্সিলের দাম যদি 12 টাকা হয়, তাহলে 8টি পেন্সিলের দাম বের করে নিতে পারবো ঐকিক নিয়ম অনুসারে। চলো সেটা করি আমরা। এখানে লিখবো 3টি পেন্সিলের দাম 12 টাকা। তো একটির দাম আগে বের করব, তখনই 8টির দাম বেরিয়ে আসবে। একটি পেন্সিলের দাম,
দেখো 3টি পেন্সিলের দাম যদি 12 টাকা হয় তাহলে একটি পেন্সিলের দাম তো কম হবে না। তাহলে কম বলতে এই যে 12/3 হয়ে যাবে। কম বলতে নিচে নামাবা 3 দিয়ে ভাগ, তখন তো কম মান পাবা, এত টাকা। এবার 8টি পেন্সিল, তাহলে 8টি পেন্সিলের দাম, একটির দাম যা হবে 8টির দাম বেশি হবে। তাহলে 12/3 বেশি বলতে এই যে গুণ করে দিতে হবে উপরে, ঠিক আছে, মানে বেশিতে উপরে দিবা গুণ, আর কম হলে পরে নিচে নামাবা সংখ্যাটাকে। 8 বেশি হবে, 8টা উপরে চলে যাবে গুণ। তো এখানে দেখো 3 4 12, তাহলে আমাদের আসবে 8 4 32, এই যে 32 টাকা। 8টি পেন্সিলের দাম পেয়ে গেলাম 32 টাকা। এখন আমাদের এখানে বলেছে একটি কলমের দাম 12 টাকা বলেছে, তাহলে 9টি কলমের দাম কত? চলো এটা লিখি। তো একটি কলমের দাম, একটি কলমের দাম কত বলেছে? একটি কলমের দাম ওই 12 টাকাই হবে, তাই না? তো একটি কলমের দাম 12 টাকা। তো 9টি কলম বলেছে, আমরা লিখব 9টি কলমের দাম। একটির দাম 12 টাকা হলে 9টি কলমের দাম তো বেশি টাকা হবে, তাহলে যে বেশি বলে তোমরা গুণ দেবা, বুঝছে, এত টাকা। আচ্ছা 12 নং গুণ করবা, 12 নং 108 পেয়ে যাবা, 12 নং 108 এত টাকা। এবার দেখো আমাদের পেয়ে গেছি যে 8টি পেন্সিল ও 8টি পেন্সিলের দামও পেয়ে গেছি 32 টাকা, আর 9টি কলমের দামও পেয়ে গেছি 108 টাকা। তাহলে যে বলেছে 8টি পেন্সিল ও 9টি কলমের দাম, মানে মোট দাম জানতে চেয়েছে কত টাকা হবে। তো চলো অতএব দিয়ে আমরা বের করি। তো লিখব 8টি পেন্সিল ও 9টি কলম, 9টি কলম বলেছিল, 9টি কলমের, 8টি পেন্সিল ও 9টি কলমের মোট দাম, যেহেতু যোগ করবো টাকাটা মোট লিখে দিচ্ছি, মোট দাম সমান সমান 8টি পেন্সিলের দাম দেখো 32 টাকা পেয়েছিলাম, 32 এখানে লিখছি দেখো 32 যোগ 108, 9টি কলমের দাম 108 টাকা। এটা যোগ করে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে এখানে। চলো আমরা যোগটা করি। 8 আর 2 যোগ করে এটা 10, আর এখানে হাতে 1 থেকে গেল, 3 আর 0 3, আর হাতে 1 4, এটা আমাদের 4 হয়ে যাবে, আর একটা বসে যাবে। দেখো আমরা পেয়ে যাব 140 টাকা। তো 8টি পেন্সিল ও 9টি কলমের যে মোট দাম যেটা জানতে চেয়েছিল সেটা হয়ে গেছে আমাদের 140 টাকা। এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা 3-এর দাগের প্রশ্নগুলোতে চলে আসবো। 3-এর 1 নম্বর সরলতম মান বের করতে বলেছে। দেখো এখানে আমাদের যে রাশিটা আছে সংখ্যামালাটা, এটা 2-এর স্কোয়ার তার পাওয়ারে আবার 2 প্লাস 2-এর কিউব গুণিত 2-এর পাওয়ারে 0 মাইনাস, আর 2-এর পাওয়ারে -3 আছে আবার, ঠিক আছে, এটা আমাদের 3। এইভাবে আমাদের আছে, এটা সূচকের অঙ্ক আছে। দেখো এটা কীভাবে ভাঙাবা, দেখো তোমরা এভাবে করতে পারো যে 2-এর স্কোয়ার, যদি আমি বলি 2-এর স্কোয়ারকে তোমরা 4 করতে পারো, বা আরেকটা করে নিয়ম করতে পারো। দেখো এই নিয়মটা শিখে রাখো, এটাকে 4 না করে এই যে পাওয়ারে গুণ করে নাও, 2টা রেখে দিলাম মূল সংখ্যাটা, আর 2 আর 2 এটা গুণ করে 4 হয়ে যাবে, পাওয়ারে গুণ হয়, 2-এর পাওয়ারে 4, আর 2-এর পাওয়ারে 3। আর এখানে দেখো এই যে দেখো 2-এর পাওয়ারে 0 আছে না, তো 2-এর পাওয়ারে 0 যদি থাকে, যারে পাওয়ারে 0 হবে তার মানটা কিন্তু 1 হয়ে যাবে, তো এটা পুরো মানটা 1 হয়ে গেল এটা। আর এখানে 2-এর পাওয়ারে -3 আছে। আচ্ছা তাহলে এখানে দেখো 2-এর পাওয়ারে যেটা 4, 2-এর পাওয়ারে 4কে যদি ভাঙাও, চলো আমি এই জায়গায় দেখাই, 2-এর পাওয়ারে 4কে ভাঙালে 2টা গুণ হবে 4 বার। এই যে 2-এর পাওয়ারে 4 বলতে 2টা গুণ হবে কবার, এই যে 4 আছে বলে 4 বার গুণ করো, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, এটা 16 হয়ে গেল। তাহলে 2-এর পাওয়ারে 4, যেটাকে বলা হয় 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 যেটা বলা হয়। তাহলে এটা ভেঙে কত পেলাম, 16 পেয়ে গেলাম, 16। আর 2-এর কিউব বলতে 3টা 2-এর গুণফল, যেটা 8 পেয়ে যাবা, 3টা 2-এর গুণফল 8, এটা 8 হয়ে যাবে। আচ্ছা 1 আছে, এটার সঙ্গে গুণ করে ওই 1-এর দাম নাই, শুধু 8 বসালাম।
আর এখানে দেখো সরলটা, দেখো এখানে আমাদের এটাকে যে ভাঙাই সূচকের নিয়মে, দেখা যাচ্ছে না, পাওয়ারটা মাইনাস আছে না, তো মাইনাসের জন্য 1/2 কিউব হয়ে যাবে। এই যে পাওয়ার 3 থাকলে কিউব বলা হয়, মাইনাস পাওয়ারের জন্য 1/2 হয়ে যাবে, এটা মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা 16 আর 8 এটা যোগ করতে পারো, 16 আর 8 যোগ করে দেখো কত আসছে, এটা 24 চলে আসবে, তো এটা আমরা লিখে দেবো 24 মাইনাস, আর 1/2 কিউব তো 8 বললাম, 2 কিউব হচ্ছে 8। এবার এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করে আমাদের অ্যান্সারটা চলে আসবে। লসাগু 8, এটা দেখো এটা একাই আছে, তো একে গুণ করে নিতে হয়, তো 8 4 32 2, হাতে 3 থাকলো, 8 2 16 আর 3, 16 আর 3 আমাদের কত 19 হয়ে যাবে, মাইনাস, এই যে মাইনাস, আর এদিকে 8 8 মিলে গেল, তো এই যে 1 আছে, একটা নামিয়ে দাও। এখন 192 থেকে 1 বিয়োগ করবা, এটা হয়ে যাবে 191, আর নিচে আমাদের 8। তবে এইভাবে দাঁড়িয়ে গেল, কাটাকাটি তো করা যাচ্ছে না, তাহলে আমরা কী করব, ভাগ করে নিই, পরে যেহেতু বড় আছে। তবে এখানে 8 দিয়ে 16 দুবারে নিব, 8 দিয়ে 16, 6 কত 9, 3 দিলে একটা নামিয়ে দিলাম। আচ্ছা এখানে 31 আছে, তাহলে 8 3 24 করি, 8 3 24, সেটা বিয়োগ করো, 4 কত 11, 4 কত 11, 7 4 11 হয়, তাহলে 4 কত 11, 7 দিলে এই যে 7, সেটা তো মিলে গেল, ঠিক আছে। এই যে এখানে 11 বানালো, এখান থেকে তো 1 ধার নিয়েছ, এটা 2 হয়ে গেল, 2 2 0 0 আমরা নিব না, বাস আমাদের এটা ছোটো হয়ে গেছে। এবার পূর্ণ সংখ্যা তৈরি করে নাও, এভাবে পূর্ণ সংখ্যা দেখো যে 7টা এখানে উপরে চলে আসবে, এই 8টা এখানে নিচে চলে আসবে, তাহলে আমাদের দেখো অ্যান্সার কিন্তু এটা, ঠিক আছে, এই যে 23 পূর্ণ 7/8, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এর যে মান বের করতে বলেছিল, এর মানটা কিন্তু বের করে নিয়েছি, ওকে। এরপরে আমরা চলে আসবো 3-এর 2 নাম্বারটা। তো এখানে বলছি প্রশ্নটা, অমল বিমলের থেকে এত টাকা বেশি আয় করে, ঠিক আছে, বিমলের থেকে, মানে অমলের আয়টা কিন্তু বেশি আছে, বিমলের থেকে এত টাকা বেশি। আচ্ছা অমলের আয়টা বলে দিয়েছে এত টাকা, হলে বিমলের আয় কত, তাহলে বিমলের আয়টা বের করতে বলেছে, তাহলে আমরা এখানে লিখব বিমলের আয় সমান সমান এখানে দিলাম। দেখো যেহেতু এখানে প্রশ্ন বলে দিয়েছে যে অমল বিমলের থেকে এত টাকা বেশি আয় করে, তো অমলের আয়টা যখন বলে দিয়েছি, তাহলে বিমলের থেকে বেশি আয় করে অমল, আর অমলের আয় দেওয়া আছে, তাহলে অমলের আয়টা থেকে যেটা বেশি সেটা বাদ দিলেই তো বিমল আয়, তাই না, মানে বিমল নিশ্চয়ই কম আয় করে, তাহলে অমল যদি বিমলের থেকে এত টাকা বেশি আয় করে, তাই এটা বলতে পারবো যে বিমল অমলের থেকে কত কম আয় করে, কত কম, সেটা এত কম, তাই না, মানে এই যে অমলের আয় থেকে এটাকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব। তাহলে বিমলের আয়টা পেতে হলে যে অমলের যেটা আয় আছে, অমলের আয়টা ছিল এই যে আমাদের a + 7b - 5c, এই যে অমলের আয় থেকে, ঠিক আছে, এই যে বেশিটা বাদ দিয়ে দাও, তখনই কিন্তু বিমলের আয়টা পাওয়া যাবে। তা বেশিটা আছে এখানে দেখো, এই যে 3a - b + 5c, তাই তো। আচ্ছা এটাকে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বলি। ধরো এখানে বলেছে যে এই দেখো যে এই যে অমল আর বিমল, তাই তো, তাহলে এখানে অমলের আয়টা দেখো, অমলের আয়টা আমি নিলাম বোঝানোর জন্য যে 150 টাকা, ঠিক আছে। এবার এখানে বলা হলো যে এই যে অমল বিমলের থেকে কত টাকা বেশি আয় করে, বেশিটা আমি এখানে নিয়ে নিলাম যে 50 টাকা বেশি আয় করে, তাই না। তাহলে অমল যদি বিমলের থেকে 50 টাকা বেশি আয় করে, আর অমলের আয়টা আছে 150 টাকা, তাহলে বিমলের আয় কত হবে, তা বিমল নিশ্চয়ই অমলের থেকে 50 টাকা কম আয় করে, তাই না। তাহলে এই যে 50 টাকা কমিয়ে দাও, তাহলে 50 টাকা যে কমিয়ে দিই 150 টাকা থেকে, তাহলে বিমল আয় করে 100 টাকা, তাই না। তাহলে এই যে বিমল যদি 100 টাকা আয় করে আর অমল যদি 150 টাকা আয় করে, তাহলে দেখো তখনই বলতে পারবো যে অমল বিমলের থেকে কত টাকা বেশি আয় করে, 50 টাকা না। তাহলে এইভাবে কিন্তু বুঝতে পারবা। এই যে আমাদের বিমলের আয়টা কী করে পেলাম, এই যে অমলের আয় থেকে যেটা বেশি, এই যে অমলের আয় থেকে যেটা বেশি করছিল অমল বিমলের থেকে, সেই বেশিটা কিন্তু আমরা বাদ দিয়ে দিয়েছি,
তখন কিন্তু এটা পেয়ে যাব কার, এটা পেয়ে যাব এই যে এই মানটা পেয়ে যাব বিমলের আয়। ঠিক আছে, এটা যে 100 টাকা পাবো কার আয়, এটা বিমলের আয় পেয়ে যাব। তো এইভাবে কিন্তু এই জিনিসটা করা গেছে। বিমলের আয়টা হবে অমল যত টাকা আয় করছিল এবং অমল বিমলের থেকে যত টাকা বেশি আয় করছিল সে বেশি আয়টা বিয়োগ করে দিবা, তখনই অ্যান্সারটা পেয়ে যাবে। এটা যেহেতু আমাদের আয় আছে টাকায় রাখতে হবে, এই যে বন্ধনী দিয়ে তোমরা টাকা লিখবা। এখন আমরা একটা বন্ধনী করে নিই, a + 7b - 5c। এখানে দেখো মাইনাসটা এখন বন্ধনী যদি তুলে দিই প্রথম বন্ধনী, তা মাইনাস দিয়ে গুণ করতে হবে, এটা -3a হবে, মাইনাস মাইনাসে প্লাস, মানে মাইনাস ভিতরে গেলে চিহ্নগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস বি, আর প্লাস আছে তো মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাসে মাইনাস 5c। তো টাকা এখানে সরল করে নিই আমরা। দেখো এখানে সরলটা যদি করি, দেখো এখানে এ এটা হচ্ছে -3a, তাহলে এটা পেয়ে যাবে কিন্তু -2a পেয়ে যাবা, কারণ এটা 3 বড় আছে, যে বড় তার চিহ্ন বসাবা, আর যোগ বিয়োগ থাকলে বিয়োগ করবা, এখানে যোগ এখানে বিয়োগ, 3টা a থেকে একটা a চলে গেল, -2টা a। বি দেখো এই যে এখানে +7b + b, তাহলে এটা +8b হবে, এটা 7টা b আর একটা b, 8টা b যোগ হয়ে গেল। সিগুলো লক্ষ্য করো, যে সি এখানে -5c আর এখানেও -5c, যে চিহ্ন আছে একই চিহ্ন দেখতে পাচ্ছ ওই চিহ্ন বসিয়ে দিবা, আর একই চিহ্ন থাকলে যোগের কাজ করতে হয়, 5 আর 5 10, মানে 10টা সি। এই যে দেখো এত টাকা, তার বিমলের আয়টা কিন্তু এই টাকা, এত টাকা, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে। একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, একটি ত্রিভুজে তো 3টি বাহু থাকে, দেখো 3টি বাহু দৈর্ঘ্য বলে দিয়েছে, এত সেমি এত সেমি এত সেমি। তো ত্রিভুজটির পরিসীমা জানতে চেয়েছে। দেখো পরিসীমা কি জানি আমরা, বাহুগুলির যোগফল। এই যে কোনো একটা ত্রিভুজ যদি লক্ষ্য করো, যে একটা ত্রিভুজ নিলাম, তাহলে ত্রিভুজটা হচ্ছে এ বি সি, তাহলে এ বি সি ত্রিভুজের পরিসীমা বলতে 3টি বাহু যোগফল এ বি যোগ বিসি যোগ এসি। তাহলে বাহুগুলো যখন দেওয়া আছে, তাহলে 3টি বাহুকে যোগ করলে আমাদের পরিসীমাটা পাওয়া যাবে। পরিসীমা বলতে ঘেরাটাকে বলে, এই যে ঘেরাটা, তাই না, চারিদিকে যে ঘেরাটা। তো 3টি বাহু নিয়েই তো আমাদের ঘেরাটা তৈরি আছে, তো 3টি বাহুর যোগফলটাই আমাদের পরিসীমা। তো আমাদের কী করতে হবে, এই যে বাহুগুলো দৈর্ঘ্যগুলো দেওয়া আছে এদের যোগ করে নাও। তাহলে এখানে যদি আমি যোগটা দেখাই, তাহলে দেখো প্রথম বাহুটা আছে m - n প্লাস, তারপরে বাহুটা আছে m + 2n প্লাস, আর তারপর তৃতীয় বাহুটা আছে এখানে 2m - n প্লাস 3p আছে, এই দেখো। আর এককগুলো সেমি আছে, তো আমি এখানে সেমি করে দিলাম, এই যে সেমি। একটা বন্ধনী করে নিই, m - n প্লাস m প্লাস 2n প্লাস আবার 2m - n প্লাস 3p আর সেমি। এখানে আমরা সদৃশ রাশি যোগ বিয়োগ করবো, এখানে একটা m, এখানে দুটো m, তাহলে একটা একটা দুটো, আর এই দুটা 4টা, টোটাল কিন্তু আমাদের এখানে 4টা m দেখতে পাচ্ছি, 4m। আচ্ছা -n আর এই -n, তাহলে লক্ষ্য করে এখানে -n আর -n -2n হয়, আবার +2n আছে, তাহলে তো কেটে যাচ্ছে। তাহলে -n -n এ -2n আর +2n, দেখো এই তিনজন নিয়ে কেটে গেছে কিন্তু, -n -2n আর +2n কেটে যাবে আমাদের। তাহলে এনগুলো কেটে গেছে, রয়ে গেছে দেখো আমরা দাগ মেরে দিয়েছি, দাগ মারলে বুঝতে পারবা যে কাদের কাজ হয়েছে আর কার কাজ হয়নি। +3p আছে এখানে, দেখো একে দাগ মেরে নিলাম, এবার নিয়ে নেবো একে +3p, এত সেমি। তাহলে ত্রিভুজের যে পরিসীমাটা বের করতে বলেছিল সেটা কিন্তু আমাদের কত, 4m + 3p এত সেমি আমাদের অ্যান্সার, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্নতে চলে আসবো, দেখো 4 নম্বর প্রশ্ন। আমাদের এখানে সরল করতে বলেছি, আচ্ছা -16 ভাগ -2 গুণিত +5 মাইনাস আর -12 এর সরল মান, মানে সরলতম মান বের করতে বলেছে। চলো সরলটা করি। আচ্ছা তা দেখো এটা ভাগ, দেখো ভাগ থাকলে তোমরা কাজ করবা, এই যে -16 ভাগের জন্য বাই করে নাও, আর -2টা নিচে বসিয়ে দাও, বা ভাগটাকে গুণ করে এটা 1/, হয়ে যাবে, একই ব্যাপারটা। ভাগের জন্য আমরা দেখো নিচে নামিয়ে দিলাম। এবার এই যে গুণ আছে, তাহলে গুণ +5
বসিয়ে দিলাম। তোমাদের যে বদমাস নিয়ম অনুসারে ভাগের কাজ করতে হয় আগে, দেখো ভাগের কাজটাই করছি। আর এই জায়গাটা দেখো মাইনাস মাইনাসে প্লাস, এটা কিন্তু প্লাস করে তোমরা 12 কিন্তু বসাতে পারো, মাইনাস মাইনাসে প্লাস 12। আচ্ছা, এই যে মাইনাস মাইনাস কেটে দাও, আর 2 8 16, এটা আমাদের 8 হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু রয়ে গেল আমাদের 8। এটা গুণ আছে, প্লাস 5 আছে, এটা আমাদের 5 ছিল, প্লাস 5, আর এইদিকে আমাদের 12 আছে। তো এখন এর কাজ করে নাও, 8 5 40, 40 এটা প্লাসই হবে, প্লাসটা দিলাম না, আর প্লাস 12, 40 আর 12 যোগ করে নাও, 40 12 যোগ করে তোমরা 52 পেয়ে যাবে। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, আমাদের 5 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো। এখানে বলছে একটি উদাহরণ সহযোগে দেখাও, মানে উদাহরণ নিতে বলেছে, যে উদাহরণের সাহায্যে দেখাতে বলেছে পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে। পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম কিন্তু, ঠিক আছে, পূর্ণ সংখ্যার যোগের সংযোগ নিয়মটা মেনে চলে, এটা দেখাতে বলেছে। দেখো ভালো প্রশ্ন আছে, চলো তোমাদের আমি দেখাই। তাহলে দেখো এখানে আমাদের যেটা করতে হবে, পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম। দেখো 3টি পূর্ণ সংখ্যা যদি আমি ধরে নিই, a, b, c, এইভাবে 3টি পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়মটা দেখো কিভাবে হয়, সেই সূত্রটা, যে a প্লাস b প্রথম দুটির যোগফল করব, প্লাস এদের যোগফলের সঙ্গে এই যে তৃতীয় সংখ্যার সঙ্গে যোগ করব, যা হবে এটা সমান সমান হবে যে a প্লাস প্রথমটা রেখে দিয়ে দ্বিতীয়টার আগে যোগ করব, দ্বিতীয় মানে দ্বিতীয় আর তৃতীয়, b প্লাস c। এই দেখো এই যে নিয়মটা, মানে এদের যোগফলটা যা হবে এদের যোগফলটা তাই হবে, সমান আসবে দুই দিকে। একেই বলা হয় পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম, ঠিক আছে, যোগ সংযোগ মানে এখানে এদিকে যোগ করেছি, তারপরেরটা দেখো এই দুটোকে নিয়েছি, প্রথমে প্রথম দুটো, তারপরে শেষের দুটো, তাহলে এইভাবে দেখাতে হবে। তাহলে আমরা এখানে উদাহরণের সাহায্যে দেখাতে হবে। তার উদাহরণগুলো আমি নিয়ে নিচ্ছি। দেখো প্রথমে আমি এখানে উদাহরণটা নিব, +2 নিয়ে নিলাম, এটা যে কোনো পূর্ণ সংখ্যা নিতে পারো। তারপরে আমি এটা a নিলাম, এটা আর bটা নিয়ে নিচ্ছি, এই যে b নিয়ে নিচ্ছি আমরা -4, এটা -4, আর c-কে নিয়ে নিব -8। এভাবে যে কোনো 3টি পূর্ণ সংখ্যা নিয়ে নিলাম। এবার যদি আমরা এই পার্টটা দেখাই, দেখো তাহলে এখানে লক্ষ্য করো যে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেখালাম যে +2 প্লাস, দেখো a প্লাস b হচ্ছে এটা, এই যে b প্লাস, এবার সিটা দেখো c হচ্ছে -8। এবার এটা সরল করে দেখব এর সরলটা কত বের হচ্ছে। তো এটাকে সরল করি আমরা, সেটা +2, এটা প্লাস মাইনাস এটা -4 হয়ে যাবে। আর এই জায়গাটা দেখো এই যে প্লাস মাইনাস এখানে সরল করে নাও, তো এটা সরল করে, আচ্ছা এখন আমি করছি না, পরে করছি, এটা থাক। এখানে যোগ বিয়োগ করো, বড় চিহ্ন 4 বড় সংখ্যা, মাইনাস থাকবে, 4 থেকে 2 বাদ যাবে, যোগ বিয়োগ থাকলে বিয়োগ করতে হয়, 4 থেকে 2 বাদ দিয়ে 2 এটা হবে। আর এখানে প্লাস, এটা আমরা রেখে দিলাম। এখন বন্ধনী তুলে দাও, -2, এটা প্লাস মাইনাস এটা গুণ হয় চিহ্ন, প্লাস মাইনাস এটা -8 হয়ে যাবে। তাহলে এইদিকে -2 আর এইদিকে -8, তাহলে এটা পেয়ে যাবে। দেখো একই চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন বসাও, আর একই চিহ্ন তাহলে যোগ করতে হয়, 8 আর 2 10, তো -10 পেয়ে গেলাম এই সরলটা। এবার যদি এই পার্টটা দেখাই, দেখো আমাদের যে আছে প্রথমে সংখ্যাটা আগে রেখেছে, মানে +2 আগে নিলাম, তারপরে প্লাস দ্বিতীয় বন্ধনী, এবার দ্বিতীয় সংখ্যাটা যেটা -4 আছে, -4 প্লাস তারপর c মানে -8, তাহলে এইভাবে সরলটা করে দেখি, চলো কত বের হচ্ছে। তাহলে +2 প্লাস দ্বিতীয় বন্ধনী, এখানে -4 হবে, এটা প্লাস মাইনাসে মাইনাস, এটা 8 হবে দ্বিতীয় বন্ধনী, +2 প্লাস, দেখো -4 আর -8 একই চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দাও, 8 আর 4 যোগ করে নাও, একই চিহ্ন তাহলে যোগ করতে হয়, 8 4 এটা হবে 12, এদিকে +2, আর এখানে দেখো এই যে প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এটা 12 পেয়ে যাবে। তাহলে +2 -12, 12 বড় সংখ্যা, মাইনাস চিহ্ন। আচ্ছা
এবার যোগ বিয়োগ আছে, বিয়োগ করো, 12 থেকে 2 বাদ দিলে এটা 10 হয়ে যাবে, এটাও কিন্তু -10। দেখো তো দুই দিকে সমান চলে আসলো না? তাহলে আমরা এখানে লিখতে পারবো, এই যে দেখো দ্বিতীয় বন্ধনী দিয়ে এই পার্টটা, মানে এই পার্টটাকে লিখবো আমরা +-4 +-8, আমরা সমান সমান পেয়ে গেলাম এর সঙ্গে, +2 প্লাস দ্বিতীয় বন্ধনী -4 +-8 দ্বিতীয় বন্ধনী। দেখো এই যে আমাদের উভয় দিকে সমান চলে আসলো, তাহলে এই নিয়মটাই হচ্ছে যোগ সংযোগ নিয়ম, ঠিক আছে? তাহলে যোগের ক্ষেত্রে যোগ সংযোগ নিয়মটা মেনে চলে। আচ্ছা, এই যে আমাদের পূর্ণ সংখ্যাটা তোমরা অতএব দিয়ে লিখে দিবা কথাটা, যে পূর্ণ সংখ্যার লিখেছে পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম, যোগ সংযোগ নিয়ম মেনে চলে, ঠিক আছে? তাহলে এটাই দেখাতে বলেছিল, যেটা আমরা দেখিয়ে দিয়েছি। এভাবে কিন্তু তোমাদের দেখিয়ে দিতে হবে উদাহরণের সাহায্যে। পরে আমরা 3-এর 6 নম্বরে চলে আসবো। দেখো আমাদের এখানে সংখ্যা রেখার সাহায্যে, দেখো সংখ্যা রেখার সাহায্যে এই যে আছে এর মান নির্ণয় করতে বলেছে। আমাদের এখানে আছে দেখো এই যে +3 +-4, দেখো যেটা আমরা উদাহরণ নিয়েছিলাম সেটাই নিয়েছে এখানে, এই যে দেখো। তাহলে এই যে আছে সংখ্যাগুলোর এর মানটা দেখাতে হবে আমাদের সংখ্যা রেখার সাহায্যে দেখাতে হবে। সরলটা তোমাদের আগে দেখালাম, সরল করতে তোমরা সহজে দেখাতে পারবা, কিন্তু সেভাবে দেখালে কিন্তু হবে না। তো এর মানটা সংখ্যা রেখার সাহায্যে দেখাতে হবে। তা দেখো সেটা দেখানোর জন্য দেখো আমাদের এখন করতে হবে কি, এখন আমাদের এই যে দ্বিতীয় বন্ধনীর আগে কাজটা করে নিতে হবে, যে +3 আছে +-4 আছে, এর কাজটা আগে সংখ্যা রেখায় দেখাবো। তারপরে এটা কাজ করে যা হবে তার সঙ্গে আবার এটা দেখাতে হবে, ঠিক আছে? এই পার্টটা চলো, এটাকে এখন সংখ্যা রেখায় দেখাতে গেলে আর এর যোগটা দেখাবো সংখ্যা রেখায়। তার জন্য আমরা আগে কী করবো, একটা সংখ্যা রেখা এভাবে টেনে নিব। আচ্ছা, তাহলে এখানে দেখো এই জায়গায় আমি ধরো 0 নিলাম। তাহলে এখানে তোমরা জানো এদিকে +1 +2 +3 +4 +5 +6 এভাবে যাবে। এদিকে -1 -2 -3 এভাবে কিন্তু যাবে। তো দেখো কীভাবে আমরা এই যোগটা করব সংখ্যা রেখার সাহায্যে। প্রথমে কী করবো, এই যে শূন্যটাকে এভাবে বড় করে নাও। তাহলে +3 আছে, তাহলে এই যে 0 থেকে 3 ঘর যাবে, মানে এখানে রেলগাড়ির মতন বোঝাবো, যে রেলগাড়ি এখান থেকে শুরু করবে, ট্রেন গাড়ি ক ঘর যাবে, 3 ঘর। এই যে +3 আছে, +3 মানে ডান দিকে আর মাইনাসগুলো বাঁ দিকে। তাহলে এই যে এখান থেকে 3 ঘর, এই যে +3 আছে, ডান দিকে 3 ঘর, ওকে, +3 ডান দিকে 3 ঘর, 1 ঘর এখান থেকে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর। তাহলে এই যে আমাদের +3 আছে, বা +3 তোমরা সহজে দেখে নিতে পারো +3। তাহলে এই যে ঘরটাকে আমরা এটাকে একটু বড় করে দিলাম। তাহলে দেখো গাড়ি এখান থেকে শুরু করেছে, গাড়ি শুরু করে যাত্রা শুরু করলো, গাড়ি এখানে একটা স্টেশনে এসে থামলো এই জায়গায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখো গাড়ি কিন্তু এখান থেকে যাত্রা শুরু করে এখানে থেমে আছে, এই স্টেশনে থেমে আছে। এবার দেখছি যেখানে -4 আছে, যে যোগটা হবে -4। তাহলে এখানে যে আছে -4 কিন্তু বাঁ দিকে হয়, প্লাসগুলো ডান দিকে আর মাইনাসগুলো বাঁ দিকে। তাহলে এখান থেকে -4 আবার বাঁ দিকে ঘুরে যাবে গাড়ি, ঠিক আছে? তাহলে দেখো এখানে -4 বলতে যে -4 ঘর বাঁ দিকে গুনতে হবে, 4 ঘর এখান থেকে, এই জায়গা থেকে। তাহলে গুনো, এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর এই জায়গায় আসলো। যে জায়গায় আসলো এটাকে একটু বড় করে নিবা, এভাবে করে এটাকে এভাবে বড় করে নিবা। তাহলে গাড়ি কিন্তু এখানে থেমেছিল, আবার গাড়ি কিন্তু ব্রেক করবে, কিন্তু 4 ঘরে যে বাঁ দিকে। তাহলে গাড়ি আবার এখান থেকে ব্রেক করে গাড়ি চলে আসবে এই দিকে, গাড়ি চলে আসবে, ওকে? এখান থেকে শুরু করেছিল, এখানে থামলো, আবার -4 ঘর দিকে ব্রেক করলো, এখানে এসেছে। এবার আমাদের যে যোগটা দেখতে হবে, দেখো এই যে শুরুটা এখান থেকে শুরু করেছিল আর শেষ, যে শুরু এবং শেষ দেখতে হবে আমাদের। তাহলে যে শুরু শেষ ক ঘর আছে, দেখো এখানে -1, তাহলে এই মানটা কিন্তু -1 আছে। তাহলে এদের যে যোগফলটা কত পাবো আমরা, -1 পেয়ে যাবো। এইভাবে দেখো শুরুটা আর শেষটা দেখবা, ঠিক আছে? এই যে 0 থেকে এই যে শেষ এখানে -1-এ থেমেছে,
তাহলে এটা ক ঘর আছে এখানে? এক ঘর, মানে -1 বাদিকে আছে। তাহলে এই যে -1 আমাদের মান। তাহলে এর মানটা এভাবে সংখ্যা রেখার সাহায্যে আমরা বের করে নিয়েছি -1। তাহলে এই দুটোর মান পেয়ে গেছি। তাহলে এখন দেখো আমরা এই যে আবার যে আমরা এই মানটা কত পেলাম? এই মানটা আমরা পেয়ে গেছি -1। দেখো এর জায়গায় আমি কিন্তু দেখো এর জায়গায় -1 বসিয়ে দিলাম, আর এখানে ছিল আবার -8। তো এটাকে একটু সরল করে নিই। দেখো আমাদের সংখ্যা রেখার সাহায্যে এটাকেও দেখাতে হবে। তাহলে আমাদের কিন্তু মধ্যে যোগ চিহ্ন চাই, তার জন্য দেখো এটা -1 রেখে দিলাম। আর এটাকে দেখো যোগ করার জন্য এটাকে প্লাস করে নিলাম, চিহ্ন চেঞ্জ। তাহলে একে চিহ্ন চেঞ্জ করলে একেও চিহ্ন চেঞ্জ করতে হবে। মাইনাসকে প্লাস করেছি, এই -2 প্লাস হয়ে যাবে। এভাবে কিন্তু তোমাদের করে নিতে হবে আগে। এইভাবে করার পর তারপরে আমরা এদের যোগটা দেখাবো, সংখ্যা রেখায় দেখাবো। চলো আবার একটা আমরা সংখ্যা রেখা তৈরি করে নিব। তাহলে দেখো এখানে দেখালাম 0, এখানে +1, +2, +3, +4, +5, +6, +7, +8, আর এদিকে -1, -2, -3। আচ্ছা, যেহেতু মাইনাস কম আছে কম গেলাম, প্লাসগুলো একটু বেশি নিলাম। তো দেখো গাড়ি, ট্রেন গাড়ি, দেখো গাড়ি কিন্তু সবসময় 0 থেকে শুরু করবে। তাহলে এখান থেকে শুরু করবে, প্রথমে আছে -1, তাহলে -1 এখান থেকে বাদিকে আসবে এক ঘর। তাহলে এই যে -1 এখানে আছে, একে আমি বড় করে দিলাম -1টাকে। তাহলে গাড়ি এখান থেকে শুরু করলো, এই জায়গায় এসে দাঁড়ালো -1-এর কাছে। ওকে, এবার দেখো তারপরে প্লাস কত আছে? +8। তো +8 বলতে দেখো এখানে গাড়ি থেমে আছে, ডান দিকে যাবে 8 ঘর গাড়ি এখান থেকে। তাহলে এখান থেকে গুনতে হবে ডান দিকে 8 ঘর। তাহলে গুণ 1 ঘর, দেখো এখান থেকে যাবা তারপরে 1 ঘর। এই যে এখান থেকে থেমে আছে, তো তাহলে 1 ঘর, 2, 3, 4, 5, 6, 7, 8, এই জায়গায় কিন্তু 8 আসলো। যেখানে 8 পাবা একে তোমরা বড় করে নিবা। এই যে +7-এর কাছে এসেছে না, এটাকে বড় করে নাও। তো গাড়ি এখানে থেমেছিল, আবার +8 ঘর মানে ডান দিকে যাবে। তো গাড়ি আবার এখান থেকে ব্যাক করবে, এই দিকে চলে আসবে গাড়ি। দেখো এই যে দেখো, তাহলে এখান থেকে শুরু করে এখানে এসেছে, এবার ব্যাক করে গাড়ি চলে যাচ্ছে +7-এর কাছে। তাহলে আমরা যে এর যোগফলটা দেখাবো, শুরুটা আর শেষটা দেখাবো। তাহলে এই যে আমাদের শুরুটা এখানে, আর শেষ দেখো এই জায়গায় আছে, এই যে আছে দেখো। তাহলে শুরু আর শেষ দেখানো কত ঘর আছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে +7, এই যে 0 থেকে এই যে +7, তাই না? তা +7 যখন দেখতে পাচ্ছ এখানে তোমরা +7 বসিয়ে দাও। তাহলে এর যে মানটা পাবো কত? +7 পাবো। আমাদের যে এর মানটা বের করতে বলেছিল সংখ্যা রেখার সাহায্যে, তাহলে এর মানটা আমরা কত পেয়ে গেলাম? +7 পেয়ে গেলাম। ঠিক আছে, +7 কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 4-এর প্রশ্নগুলোতে। দেখো 4-এর 1 নম্বরটা, স্কেল ও কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ আঁকতে বলেছে এবং তাকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে। খুব সহজে আঁকতে পারবা, এই যে কোণ অঙ্কন। ঠিক আছে, আর চাঁদের সাহায্যে 105 ডিগ্রি কোণ এঁকে তাকে আবার দেখো আবার চাঁদার সাহায্য ছাড়াই ওই কোণের সমান করে একটি কোণ তৈরি করতে বলেছে। একদম সব এগুলো বইয়ের অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কগুলো তোমরা পেয়ে যাবা বই থেকে। আর এই অঙ্কগুলো যদি প্রয়োজন পড়ে তোমাদের আমি বলে রাখি যে এই যে কোণ অঙ্কন ক্লাস 8-এর তোমাদের একটা ক্লাস দিলাম, মানে ক্লাস 8-এর একটা ক্লাস দিয়েছি, যে তোমাদের যে অঙ্কগুলো আছে পূর্ব পাঠে আলোচনা, সেই অঙ্কের ক্লাসটা তোমরা দেখতে পারো। কিছুদিন আগে ক্লাসটা দিয়েছি, এটা কিন্তু ক্লাস 8-এর, যে বিভিন্ন কোণগুলো কীভাবে অঙ্কন করতে হয়। ঠিক আছে, তো যাই হোক, তোমরা কিন্তু এগুলো বই থেকে খুব সহজ আছে, তোমরা করে নিতে পারবা, আমি এগুলো আর করাচ্ছি না। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্ক, তাই না? এটা তো বলে দিলাম। আর এই অঙ্কটা কিন্তু হয়ে যাবে তোমাদের, কোনো অসুবিধা নাই। এপিস সরলরেখাংশে বি বিন্দু থেকে পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি এর উপর লম্ব অঙ্কন করো, কোণটাকে সমদ্বিখণ্ডিত। একদম বইয়ের অঙ্ক আছে, কোনো সমস্যা হবে না, তোমরা কিন্তু করতে পারবা। তো ঠিক আছে, দেখো 9 নম্বর স্কুল যে সম্পূর্ণ পাঠ, পুরো সম্পূর্ণ পাঠ 9 নম্বর স্কুল তোমাদের করে দিয়েছি। কোথাও যদি সমস্যা হয়, কোনো জায়গায় যদি অসুবিধা মনে হয়, তা তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবা। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক এবং ভিডিওটা বন্ধুর কাছে শেয়ার করে দিতে হবে। পরবর্তী ক্লাসে 10 নম্বর স্কুল খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমরা সবাই ভালো থেকো।